আড়াই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 17 বছর পর বীরের বেশে ঐতিহাসিক প্রত্যাবর্তন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়ার অঙ্গীকার সংবর্ধনা সভায় যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে বলে জানালেন তারেক রহমান। গণমানুষের ভালোবাসায় তারেক রহমান এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে আজকে দেশ সাম্প্রতিকের মুখোমুখি হয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আজকে বাংলাদেশের জন্য এবং বিএনপির জন্য একটি ঐতিহাসিক একটি মুহূর্ত সারা দেশবাসী আজকে লক্ষ্য করলো। অসংখ্য মানুষ আমরা আজকে দেখলাম 17 বছর 3 মাস পর দেশের মাটিতে আসলেন। এতদিন তিনি আসতে পারলেন না, একটি আবেগঘন পরিবেশ দেখলাম। এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফিট পর্যন্ত জন্মভূমির প্রতি, জন্মভূমির মাটির প্রতি যে টান, আবেগ, সেই জায়গা আসলে আপনারা যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার প্রতি সেই আবেগের জায়গাগুলো, নেতাকর্মীদের আবেগের জায়গাগুলো আজকের যে অবতারণা হয়েছে সেটা একটু জানতে চাই প্রথমে। ফখরুল ভাই, আপনি ঠিকই বলেছেন, অভূতপূর্ব প্রত্যাবর্তন। এবং দেখেন, আমি কিন্তু আজকে খুবই অসুস্থ হয়ে পড়েছি। আজকে আসার কথা নয়। আমি থাকতে চাই না এই 25 মানে 25শে ডিসেম্বর 25 সালের এই অভূতপূর্ব দিনটি আর ফিরে পাবো না। এবং এই জন্য কিন্তু আমাদের আবেগে আমাদের নেতা কর্মী যারা আছে সারা বাংলাদেশে, আপনি দেখতে পেরেছেন নিশ্চয়ই টেলিভিশনে বা লাইভে দেখেছেন, আপনাদের টেলিভিশনে আমি দেখেছি পরবর্তীতে শেষের অংশটুকু। আর অসুস্থতার অবস্থায় আমি যে আশাটা, এটাও কিন্তু আমি এই ওনার একটা পার্ট, যে ওনার প্রত্যাবর্তন দিবসে আমি আপনার টেলিভিশনে কথা বলতে পারছি, এটাও কিন্তু একটা আবেগের বিষয়। এই যে অভূতপূর্ব একটা প্রত্যাবর্তন, তার লক্ষ লক্ষ মানুষ, 50 লক্ষের ঊর্ধ্বে লোক ছিল শুধু আমাদের ওই রাস্তাটুকুতে, ওই ইয়া পর্যন্ত, আমাদের সমাবেশ পর্যন্ত। বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু বাইরে, তারা স্থলেই যেতে পারেনি। এবং সারা দেশে যারা 10 থেকে 12 কোটি লোক অবলোকন করেছেন তার প্রত্যাবর্তন, তার পরিবারের প্রত্যাবর্তন, তিনি যে একজন এই মাটির টান যে তার মধ্যে কতটুকু, সেটা তো আপনারা বুঝতে পারলেন যে যখন বেরিয়ে এসে তিনি জুতা খুলে পাটা মাটিতে রাখলেন এবং হাতে মাটি নিয়ে সে যে নিজের দেশের মাটিটা ছুলেন। এতে করেই প্রমাণিত হয় যে দেশের জন্য তার কতটুকু টান, কতটুকু এই দেশের জন্য তিনি কি করতে চান, এটা কিন্তু বহিঃপ্রকাশ তার ঘটে যায়। আর দেখেন, এমনি এই যে আমরা জানি যে এ সমস্ত নেতা সব সময় কিন্তু আসে না। দেখবেন আপনার 10-15 বছর, 1 যুগ 2 যুগ পরে পরে আবির্ভূত হয় পৃথিবীতে। আপনার নেলসন ম্যান্ডেলা 27 বছর পরে কিন্তু এইভাবে আবির্ভূত হয়েছিল, এবং তিনি এসেও এইভাবে আপনার আজকে যে বক্তব্যটা দিলেন, নেলসন ম্যান্ডেলার বক্তব্য তাই কিন্তু ছিল যে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা দেশটা গড়েছেন। আপনার খমেনি, আপনার ইরানের 16 বছর ফ্রান্সে নির্বাসিত জীবন ছিল, এবং এক্সাইল থেকে তারপরে যখন ব্যাক করে, তারপরে কিন্তু এই আপনার অভ্যুত্থানের মাধ্যমে সার পতন হলো। এই যে আপনার এই সমস্ত নেতা, এগুলা খুবই যুগে যুগে আসে আর কি। তারেক রহমানও তার ব্যতিক্রম নয়। তারেক রহমান আজকে যে বক্তব্য রাখলেন, যেভাবে তিনি হাত নেড়ে নেড়ে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে এই 22 কিলোমিটার টোটাল রাস্তা উনি যে কমপ্লিট করলেন, আপনার এক হাতে একদিকে, আরেক হাত আরেক দিকে, টোটাল একটা মানুষের কতটুকু অনুভূতি থাকলে, মানুষের প্রতি ভালোবাসা থাকলে, দেশে আসার পর সে মাটি ছুঁয়ে তারপরে গাড়িতে উঠে হাত নাড়তে নাড়তে নেতাকর্মীদের শুভেচ্ছা, অভিবাদন, স্বাগতম এগুলা নেওয়ার জন্য বা ফিরে দেওয়ার জন্য তিনি যেভাবে হাত নেড়ে নেড়ে আসলেন, এটা সত্যি অভূতপূর্ব। আমার নিজেরও আজকে সৌভাগ্য হয়েছিল, আমি সংবাদ কাভারেজের জন্য সেখানে ছিলাম। আমি লক্ষ্য করেছি যে তিনি এয়ারপোর্ট থেকে আসার পথে সমাবেশের যে মঞ্চ, সেই পর্যন্ত আসা পর্যন্ত আমি যতটুকু দেখেছি, বিভিন্ন বাসাবাড়ির ছাদে মানুষ তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে, বিভিন্ন ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছে, খুব রিস্ক নিয়ে উঠে যাচ্ছে তাকে এক নজর দেখার জন্য। এই যে মানুষের ভালোবাসা, মানে সেটি কি আগে থেকে বুঝতে পেরেছেন, বা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমি যদি বলি, আমাকে যদি ডাইরেক্টলি প্রশ্ন করেন, আমি একদিন ওনাকে বলেছিলাম একবার যে
এই দেশের প্রধানমন্ত্রী আপনি হবেন যখন 14তে আমাদের বিনা ভোটে নির্বাচিত হলো, যখন তারা, তারপরে 15 সনে গিয়ে, তারপরে আমি বলেছি তার মধ্যে যে মানে যে জনগণের জন্য যে স্পিরিট যেটা কাজ করেছিল, আমরাও কাজ করেছিলাম তখন। আপনার তিনি তো একদিন থেকে, তিনি কিন্তু জন্মসূত্রে কিন্তু রাজনীতিবিদ নয় শুধু, তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মা 3বারের প্রধানমন্ত্রী, এই জন্য তিনি যে দেশের প্রধানমন্ত্রী হবেন সেটা কিন্তু নয়। তিনি 1986 সালে, তার 87 সালে তিনি বগুড়ার কমিটিতে তিনি সদস্য ছিলেন। তারপরে 91-তে সরাসরি ম্যাডামের রাজনীতিতে তিনি অংশগ্রহণ করেছেন, ম্যাডামের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিলেন, এবং 1998 থেকে পুরাপুরি এই দলের নমিনেশন কোথায় কোথায় দেওয়া হবে 2001-এর জন্য প্রিপারেশনটা তিনি নিয়েছিলেন। এবং তারপরে আপনার 2001-3-4 থেকে আমরা আরম্ভ করলাম প্রতিনিধি সভা। প্রতিনিধি সভায় তিনি যে বীজ বপন করে গিয়েছেন তারই প্রতিফলন কিন্তু আজকে হলো। এবং আপনি দেখেন প্রত্যেকটা ইউনিয়ন থেকে 5 জন করে নেতা নিয়ে তিনি সারা বাংলাদেশে এই জাতির জন্য কি কাজ করতে হবে, কার কি প্রবলেম আছে, কোন জায়গায় হাত দিলে কি করা যাবে, সেটা কিন্তু আজ থেকে 20 বছর আগেই তিনি নির্ধারণ করেছিলেন। আর এর মধ্যে রিফাইন হয়ে এই 17 বছর এক্সাইলে থাকার সময় তার যে পরিকল্পনা দেশ গড়ার, এগুলো নিয়ে এক এক করে তিনি কাজ করেছেন। এবং ওই কাজগুলির প্রকাশিত হবে যখন তিনি এই দেশের ভার গ্রহণ করবেন। আজকে তো দেখেছেন আপনি, আল জাজিরা, CNN, তারা কিন্তু বলেছে যে আপকামিং প্রাইম মিনিস্টার। আমি একটু পড়ে শোনাতে চাই। আজকে রয়টার্স লিখেছে, বার্তা সংস্থা রয়টার্স, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। এএফপি বলছে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন। বিবিসি বলছে, যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম, যে 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী। আল জাজিরা বলছে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা আরও একটি বিষয় বলেছে যে 60 বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে 17 বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন। দ্য ডন বলছে 17 বছর নির্বাসনের পর নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। মানে কি বিষয়গুলো নিয়ে কি বলবেন? ঠিকই বলেছেন তারা, কারণ এই দেশে আপনার দেখেন এখন আজকের যে বক্তব্যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, উনি কিন্তু কারো কোনো বিরুদ্ধচারণ করে নাই। এই যে এত অত্যাচার, নির্যাতন, আমাদের নেতাকর্মীরা গুম খুন, তাছাড়া তার নিজের, তার মার, তার যে নির্যাতিত হয়ে কিভাবে তিনি গিয়েছেন, এটা তো সবাই জানি আমরা। তারপরে কিন্তু একটা বারও প্রতি সরকারের নাম কিন্তু তিনি উল্লেখ করেন নাই, এবং কারো বিরুদ্ধচারণ করার কথা বলেন নাই। তিনি একই সঙ্গে 71-এর যারা শহীদ হয়েছেন, আপনার যারা আপনার এই 24-এর যারা শহীদ হয়েছেন, এমনকি এই 17 বছরে যারা গুম খুন হয়েছেন, তাদের যে পরিবারের প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা একসঙ্গে কিন্তু জানিয়েছেন। তিনি কারোর প্রতি কোনো অশ্রদ্ধা রেখে কথা বলেন। এমনকি হাদি সম্বন্ধে তিনি কথা বলেছেন। হাদি কিন্তু এ দেশের একটা গণতান্ত্রিক উত্তরণ হোক, এটার জন্য কিন্তু তিনি একটা প্রার্থী হয়েছিলেন তিনি। তো এই যে তার যে সব মিলিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন ওনার বক্তব্যটা, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই দেশের এরকমই একজন প্রধানমন্ত্রী দরকার। এটাকে রিপেয়ার করতে হলে, এই দেশটাকে পুনর্গঠন করতে হলে ওনারই দরকার। এই জন্য হয়তো বৈদেশিক পত্রিকা বা বৈদেশিক যে আপনার মিডিয়াগুলি, তারা ঠিকই নির্ধারণ করেছেন যে আগামী দিনের প্রধানমন্ত্রী বা আপকামিং প্রাইম মিনিস্টার, অথবা যে বলেছে যে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, হ্যাঁ ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী তিনি এক আসন থেকে নির্বাচন করছেন। সে আসনে তিনি তো অবশ্যই আল্লাহর রহমতে জয়ী হবেন, এবং সেই আমাদের বিএনপির তো তিনি প্রধান নেতা, তিনিই প্রধানমন্ত্রী হবেন। তো সেই হিসাবে সবগুলি পত্রিকাকে আমি বলবো যে তারা ঠিকই বলেছেন।
অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, আরআই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আরআই ল্যাঙ্গুয়েজ চ্যানেল স্কয়ার নিবেদিত দেশ সাম্প্রতিক আরও একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন অতিথি হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য বিএনপি। আমরা আবারও আপনার কাছে একটু প্রশ্নে যেতে চাই। এই যে এত মানুষের ভালোবাসা, মানুষ অধীর আগ্রহে গত 2-3 দিন ধরে, তারও বেশি সময় ধরে তারেক রহমানের আসার খবরে বসে আছেন, রাস্তায় শুয়ে আছেন, বসে আছেন। 17 বছর এরকম একজন জনপ্রিয় নেতাকে অপেক্ষা করতে হলো কেন আসলে? না, এটা তো আপনি ভালো করেই জানেন কেন অপেক্ষা করতে হয়েছে। যে এরকম একটা নেতা, যিনি খুব পতিত সরকার শেখ হাসিনা খুব ভয় পেতেন আর কি, মানে যদি আমি খুব ইজি ভাবে বলতে চাই, তার যে গণতান্ত্রিক যে কথাবার্তাগুলি এবং তাকে নিয়ে যে শেখ হাসিনার যে আপনার চিন্তা ভাবনাগুলি ছিল, যে তাকে আসতে দিলে পরে আপনার বাংলাদেশে তার ক্ষমতাচ্যুত তারা হয়ে যাবে, নির্বাচন যদি হয় বা যে করেই হোক। এই কারণে একের পর এক মামলা তো ছিলই, জানেনই আপনি, অনেক, টোটাল বোধহয় 75টা মামলা হয়েছিল, এবং যে মামলাগুলিতে তিনি দণ্ডিত হয়েছিলেন, এবং আপনার একের পর এক আমাদের হত্যা, খুন এগুলি মানে চালিয়ে যাচ্ছিলেন আর কি। যার জন্য একটা সময়ে আমরা চিন্তা করেছিলাম যে 18 সনে হয়তোবা নির্বাচনটা তিনি ভালোভাবে দিবেন, নির্বাচন হয়ে গেলে আমরা নিশ্চয়ই বিজয়ী হব, এবং সেই 18 সনে দিনের ভোট রাতে হয়ে গেল। এবং এরপরের থেকে তারপরে তো রাজনীতি আমাদের বন্ধ করার জন্য তার ছেলে জয় বোধহয় একটা ইয়েতে বলেছিল, আপনার একটা অনুষ্ঠানে, যে 10 বছর পরে আর জামাত এবং বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা বক্তৃতা দিয়েছিল আপনার এই 18 সনের নির্বাচনের পরে। তো এই হলো মানে তাদের পতিত সরকারের অবস্থা। এবং এরকম একটা নেতা যে প্রিয় বাংলাদেশ বলে আজকে কিন্তু সম্বোধন করলেন, দেখেন আপনি, যে যখন সমাবেশে উনি এসে প্রথমে বললেন প্রিয় বাংলাদেশ, প্রিয় উপস্থিতিও বলেননি, প্রিয় ভাই বোনেরা বলেননি, পরে বলেছেন, আগে বলেছেন প্রিয় বাংলাদেশ। মানে হোল বাংলাদেশটা যে তিনি ওন করেন, এইগুলি নিয়ে খুব পতিত সরকার খুব চিন্তিত ছিল আর কি। তিনি তো ওন করেন নাই, তিনি তো আরেকটা দেশের হয়ে নিজের জন্য কাজ করেছেন, যার জন্য তার পতিত হয়েছে। এবং কোনো ইতিহাস বলে না যে আপনার কোনো নেতাকে এই আপনার শেষ করে দেওয়া, এরকম ইতিহাস কিন্তু ইতিহাসে নাই, যে যারা গণতান্ত্রিক মনা এবং আপনার যারা পরিবর্তনের চিন্তা করে, তারা কিন্তু তাদেরকে শেষ করা যায় না। যারা গণতন্ত্র ফিরে আনতে চায়, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, তাদের শেষ করা যায় না। দেখেন, এত বড় একটা সমাবেশ এই 54 বছরের মধ্যে কিন্তু হয়নি। এই যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, এত বড় সমাবেশ কিন্তু আর হয়নি। আর নেক্সট 54 বছর বা 50 বছরের মধ্যে হবে কিনা আমার সন্দেহ, আমার মনে হয় না আর হবে। এত মানুষকে উপস্থিত করা, এত মানুষ এই যে 3 দিন 4 দিন আগের থেকে আসা, এবং অনেক মানুষ কিন্তু আসতেও পারেনি আপনার এই মানে এত দূর পর্যন্ত আসা, সায়দাবাদ, তারপরে আপনার ওই যে লঞ্চ ঘাটগুলিতে অনেক লোক ছিল, আসতেও পারেনি। আর গত আগের রাত থেকে লোক আসা আরম্ভ হয়েছে, এবং গত রাত থেকে মানুষ অবস্থান করেছে ওখানে। মানে এই অবস্থা, এবং বোধহয় 8-10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিল শেষের দিকে, ভোরের দিকে। সেখানে যে লোক, এটা কেন হয়েছে? এটা হয়েছে, দেখেন, উনি একটা বক্তব্য বললো না যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। দুইটা কথা যদি তাৎপর্য আপনি করেন আর কি। হি হ্যাজ গট এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। এবং পরবর্তীতে যে বললো যে উই হ্যাভ এ প্ল্যান, তার মানে কি? তার প্ল্যানটা ইট ইজ ইয়োর্স, মিনিংটা এরকম আর কি, যে আমি প্ল্যান করেছি, দিস প্ল্যান ইজ ফর ইউ অ্যান্ড উই উইল মেক ইট সাকসেস ফর ইউ অ্যান্ড ফর বাংলাদেশ। এটা কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করলেন। এই জন্য কথাটা উনি সেকেন্ড টাইম এসে বলছে উই হ্যাভ এ প্ল্যান। এটাকে বাস্তবায়ন করতে হবে তখনই যখন আপনার এই নির্বাচিত সরকার, আমরা এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়ে যাক, এবং নির্বাচন করে আমরা যখন সরকার গঠন করতে পারবো, সরকারের প্রধানমন্ত্রী তিনি হবেন, তখন আপনার অবশ্যই এই বাস্তবায়নগুলি আপনি দেখতে পারবেন, তার প্ল্যানগুলির বাস্তবায়ন।
এবং একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে তিনি বলেছেন শান্তির কথা বলেছেন, তিনি শান্তি চান, তিনি জোর দিয়ে বলেছেন দেশে শান্তি চান, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, এর উপরও কিন্তু জোর দিয়েছেন। দেখেন, আইন শৃঙ্খলা রক্ষা করা তো একেবারেই খুবই জরুরি। এটা আমরা বহু আগে থেকে বলে আসছি। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা জায়গায় ফেল করেছে, আইন শৃঙ্খলার অবনতি এতই ঘটেছে যে আমরা খুবই চিন্তিত, এবং কিভাবে নির্বাচনটা করবে এটা নিয়েও চিন্তায় ছিলাম। আশা করি আজকে আমাদের নেতার প্রত্যাবর্তনের মাধ্যমে আইন শৃঙ্খলার কিছুটা পরিবর্তিত হবে, এবং ইতিমধ্যেই আমি দেখলাম যে আমাদের সশস্ত্র বাহিনীর থেকে যে সাহায্য এবং তাদের যে মনোভাব, তাদের যে চিন্তা ভাবনা, এবং তিনি ওখানে বসে যে সরকারের প্রধান উপদেষ্টাকে ফোনে কথা বললেন, সেগুলি তো অন এয়ার হয়েছে। এবং এই যে সমঝোতার মধ্য দিয়ে একটা প্ল্যান করে যদি এই আইন শৃঙ্খলা রক্ষা করে আমাদের ইসিকে, আপনার নির্বাচন কমিশনকে যদি সাহায্য করা যায়, তাহলে একটা সুন্দর ইলেকশন হতে পারে। এবং তিনি আরেকটি কথা যে বললেন আপনি, যে আইন শৃঙ্খলা আরেকটা কথা বললেন যে শান্তি তিনবার তিনি বলেছেন। তিনি কিন্তু বলেছেন শান্তি শান্তি শান্তি, মানে পিসটাকে মিন করেছেন যে ইসলামিক নিয়মে, এমনকি রাসূলুল্লাহ সাল্লামের উদ্ধৃতি দিয়েও তিনি বলেছেন ন্যায়পরায়ণতা, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কায়েম যে করবেন তিনি, সেটার কিন্তু বার্তা তিনি দিয়েছেন। এবং শান্তি শান্তি শান্তি, মানে গুম খুন হত্যাযজ্ঞ এগুলি প্রতি সরকারের মতো যাতে না হয়, এবং এটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য যে ঐক্যবদ্ধ থাকতে হবে, সেই ঐক্যবদ্ধতার ডাকও কিন্তু সে দিয়েছেন। সকলকে নিয়ে, এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়বেন, সেই কথাটাই কিন্তু তিনি মিন করেছেন। এবং সবাইকে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়বেন। এবং তিনি কিন্তু এর আগেও বলেছেন রেনবো নেশন গড়তে চান। রেনবো নেশন মানে কি? সবাইকে মিলে রঙিন একটা বাংলাদেশ তিনি গড়তে চান। আমরা আসুন সকলকে, আমি আহ্বান জানাবো আপনার এই টেলিভিশন থেকেই, সকলেই আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, এবং তার যে আদর্শ, তার যে নীতি, তিনি যে বাবার নীতি অনুসৃত একজন মানুষ, এবং তার মার আপোষহীন অন্যায়ের প্রতি সেরকম একটা মানুষ, তিনি যে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে চান, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে শক্তিশালী করি। আমি সকলের প্রতি আহ্বান জানাতে চাই। আমরা এই আলোচনা আরো একটি বিরতি থেকে ফিরে এসে আমরা শুরু করতে চাই। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আমি একটু আবারও প্রশ্নে যেতে চাই। জনাব তারেক রহমানের আজকে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটলো, এটি আপনাদের দলের জন্য যেমন ঐতিহাসিক, বাংলাদেশের জন্য, এবং লক্ষ লক্ষ মানুষ আসলে ঢাকা রাজপথে তারা দূর দূরান্ত থেকে, অজপাড়া গা থেকে ছুটে এসেছিল তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমান আপনাদের দলের জন্য, আমরা দেখেছি যে 17 বছর তিনি গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিয়েছেন সুদূর লন্ডনে থেকে। এখন তিনি দেশে আপনাদের মাঝে, দলকে কতটা উজ্জীবিত করবে? দেখেন, নির্বাসিত কোনো নেতাকে শেষ করতে পারে না, এটা প্রমাণিত সত্য। এবং নির্বাচনে তিনি থাকা অবস্থায় কিন্তু সংযুক্ত ছিলেন আমাদের সঙ্গে সর্বদাই, এবং সেটাকে একসময় বন্ধ করা হয়েছিল যে তার যাতে কোনো রকমের স্পিচ টেলিভিশনে না দেওয়া হয়, কোথাও লেখা না হয়, সেগুলোর উপরে ব্যান করা হয়েছিল। তারপরেও আমি বলবো যে তিনি সবসময় সংযুক্ত থাকার চেষ্টা করেছেন, একদম প্রান্তিক পর্যায়ের একটা নেতা এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার পর্যন্ত তাদের সঙ্গে সবসময় সংযুক্ত থাকতো। এবং এই আপনার 2018 সালের পর থেকে তো সবার সঙ্গে তিনি কথা বলতেন, ডেকে ডেকে কিভাবে এটাকে ঐক্যবদ্ধ রাখা যায়। বহুবার এই দলটাকে ভাঙার চেষ্টা অব্যাহত রেখেছিল বিগত সরকার। সেটা আপনার বিভিন্ন বাহিনী দিয়ে, বিভিন্ন ধরনের আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে, আপনার ডেকে ডেকে নিয়ে কথা বলে, লুপ দেখে অনেক কিছু করা হয়েছিল। এই শুধুমাত্র ওনার ইন্টারভেনশনের কারণে আপনার একটি লোক কিন্তু এদিক ওদিকে যায়নি, অ্যাকসেপ্ট এই 24 আমরা দেখলাম 2-3 জন ব্যক্তি ছাড়া, এবং তারা কিন্তু আজকে আস্থা করে। তো যাই হোক, আমি মনে করি যে তিনি ওইখান থেকে সংযোগ থেকে যা
করেছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আমার কাছে মনে হয় তিনি প্রত্যক্ষ থাকলে পরে এটা আরো সুদৃঢ় হবে। কারণ আমরা তো প্রত্যক্ষভাবে ওনার সঙ্গে কাজ করেছি একবার, আমরা দেখেছি 2001 সাল থেকে 5 পর্যন্ত তিনি যেভাবে 6 পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে যেভাবে কর্মশালায় ব্যস্ত রাখতেন এবং বিভিন্ন আপনার সাজেশন, এমনকি আপনি শুনলে আশ্চর্য হবেন, তখনই তিনি ছোট্ট একটি গল্প, তিনি খবর রাখতেন যে কোথায় কি অগ্রগতি হচ্ছে ডেভেলপমেন্টের। আমার এলাকায় একটা জায়গা, একটা মানে 2টা উপজেলা নিয়ে একটা কনস্টিটিউয়েন্সি, সেই জায়গার একটা এলাকায় আপনার একটা ব্রিজ হচ্ছিল, ডিউ টাইমে এই ব্রিজটা হয় নাই, আমারও জানা ছিল না, ওগা প্রত্যন্ত অঞ্চল। উনি একদিন আমাকে ডেকে জিজ্ঞেস করলেন যে আপনার ওই ব্রিজটার খবর কি, এটা হচ্ছে না কেন, খবর রাখেন কিছু? মানে এইগুলি পর্যন্ত তখন থেকে সেই তথ্যভিত্তিক আলোচনা করে উনি করেন। এমনকি এবার আপনার প্রত্যেকটি নির্বাচনী এলাকায় যারা যারা আমরা প্রার্থী হয়েছি তাদেরকে কিন্তু আমাদের জানার আগেই উনি জানেন যে কোথায় কোথায় কি প্রবলেম আছে, সেই প্রবলেমের একটা করে শীট ধরিয়ে দিচ্ছে আমাদেরকে যে এই প্রবলেমগুলি আপনাদের এখানে আছে, নির্বাচিত হলে এই প্রবলেমগুলি সলভ করতে হবে। আমাদের আগে উনি বেশি আগে জানেন। এই যে তার যে কথাটা যে তিনি এখানে আসার পরে আপনার যে প্রশ্নটা, যে বাইরে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছিলেন এখানে আসার পরে কিভাবে দিবেন এবং কিভাবে, আমি মনে করি এটা সুদৃঢ় হবে আরো। তিনি ওখান থেকে যদি এই শীট দিতে পারেন, এখানে তো প্রত্যক্ষভাবে আমাদেরকে নির্দেশ দিতে পারবেন। অতএব আমি মনে করি যে এখন দলের ছোটখাটো ভুল ত্রুটিও যদি থাকে সেগুলিও তিনি প্রত্যক্ষভাবে দিনেরটা দিনে শেষ করতে পারবেন। আমাদের তো 8 আওয়ার্সের ডিফারেন্স ছিল, 6 আওয়ার্সের ডিফারেন্স ছিল ওইখানে। একটা ধরেন একটা পর্যায়ে এসে উনি হয়তো রাত 12টা পর্যন্ত কথা বললেন, তখন ওনার এখানে 6টা, আমাদের এখানে 12টা। এখন তো সারাদিন। আমার শেষ প্রশ্ন, হাতে 2 মিনিট আছে। হ্যাঁ, জি জি, আমার শেষ প্রশ্ন হচ্ছে যে তিনি গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নেতৃত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় কতটা প্রসারিত হবে তারেক রহমানের নেতৃত্বে? তারেক রহমান এখন বাংলাদেশে, 2 মিনিটে যদি শেষ করেন। আপনি জানেন যে আজকেও কিন্তু বক্তব্যে বলেছেন সবাই মিলে করব কাজ, গর্ব মোদের বাংলাদেশ, এরকম একটা স্পিচ দিয়েছেন। কিন্তু তার মানে তার বিষয়টা হলো এরকম যে শুধু আমাদের দল যে মানে কাজ করবে তা কিন্তু নয়, সবাইকে নিয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজটা করতে চান। এবং জাতীয়তাবাদী বিশ্বাসী যারা বিশ্বাস করে না এমনকি তাদের বিরুদ্ধে ক্রিটিক করেন নাই কিন্তু তিনি তাদেরকে নিয়েও এই বাংলাদেশের সকল মানুষকে নিয়ে বসবাসযোগ্য এবং স্বনির্ভর বাংলাদেশ, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, তিনি সব মানে এটাকে পুনরুদ্ধার করতে চান। এবং আমার বিশ্বাস যে তার যে নেতৃত্ব, তার যে অভিজ্ঞতা, তার যে আপনার নির্যাতিত হওয়ার পরে যে সহনশীলতা, সেটাই প্রমাণ করে যে বাংলাদেশের ভবিষ্যৎ তার হাতেই নিরাপদ এবং তিনি বাংলাদেশকে গড়তে পারবেন সুন্দরভাবে। আমি আশা করি সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, বাংলাদেশ আবার একটি স্বনির্ভর বাংলাদেশ রূপে পরিগণিত হবে। অসংখ্য ধন্যবাদ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আরএল অ্যাঙ্গেল চ্যানেল করবার নিবেদিত দেশাম্প্রতি কাজ এখানে শেষ করছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।